রাতের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রে $1 ট্রিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে সালমানের কাছে $600 বিলিয়ন থেকে $1 ট্রিলিয়ন বিনিয়োগের জন্য অনুরোধ করেন। এ সময় সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত বন্ধু হিসেবে আখ্যা দেন তিনি। সৌদি যুবরাজ সাফ জানান, ওয়াশিংটনকে খুশি করতে ভুয়া প্রতিশ্রুতি দিচ্ছে না রিয়াদ। সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে সালমানের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন ট্রাম্প। গাজায় আবারও ইয়েলো লাইন অতিক্রম করার অভিযোগে 2 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। পশ্চিম তীরের তুলকারেমে বিক্ষোভের ভিডিও করার সময় আল জাজিরার ক্যামেরাম্যানকে 2 পায়ে গুলি করেছে নেতানিয়াহু বাহিনী। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়া মার্কিন শাসনের প্রস্তাব জোর করে ফিলিস্তিনিদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে বলে দাবি করেছে হামাস। ফিলিস্তিনের শীর্ষস্থানীয় নেতাদের হত্যার হুমকি দিলেন ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় বিদেশি সেনা মোতায়েনে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার অনুমোদনের পর এমন মন্তব্য করেন কট্টরপন্থী এই নেতা। বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ সন্ত্রাসী। জাতিসংঘ যদি ভোটে ফিলিস্তিন রাষ্ট্রকে এগিয়ে দেয় তবে এসব কর্মকর্তাকে বেছে বেছে হত্যা করার অনুমোদন দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। রাতভর রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলায় 5 জন নিহত হয়েছেন। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন, রেলপথ সহ অনেক বেসামরিক অবকাঠামো। এর মধ্যে যুদ্ধ বন্ধে শান্তি আলোচনার জন্য আবারও তুরস্ক সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে বুধবারের এই আলোচনা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে মস্কো। ক্রেমলিনের দাবি, কিয়েভ এখনও আগের শান্তি প্রস্তাবের জবাব দেয়নি। এবার শুনবেন বিস্তারিত। এ যেন এক রাজকীয় অভ্যর্থনা। আকাশে চলছে F-35 ও F-15 ফাইটার জেটের প্রদর্শনী। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে হোয়াইট হাউসে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বৈঠকের শুরুতে ট্রাম্প সৌদি আরবের প্রিন্সের প্রতি মার্কিন বাণিজ্যে বিনিয়োগ $600 বিলিয়ন থেকে বাড়িয়ে বন্ধুত্বের খাতিরে $1 ট্রিলিয়ন করার অনুরোধ করেন। সালমানও তাৎক্ষণিকভাবে ট্রাম্পের এ প্রস্তাবে সম্মতি দেন। যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও প্রতিরক্ষা বাণিজ্যের সুযোগ বাড়ার সম্ভাবনায় 2 নেতা প্রকাশ্যে সন্তুষ্টি জানান। এছাড়া রিয়াদের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রি করারও ঘোষণা দেন ট্রাম্প। আমি শুধু বলতে চাই, আপনার বন্ধু হতে পেরে আমি কতটা সম্মানিত বোধ করছি। $1 ট্রিলিয়ন সেই বিনিয়োগের জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। আমি অনেক খুশি হয়েছি। এটি একটি দারুণ সংবাদ। বৈঠকে তেলের দাম কমে ব্যারেল প্রতি প্রায় $60 নেমে আসার পরও সৌদি এই বিনিয়োগ বজায় রাখতে পারবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এমবিএস জানান, যুক্তরাষ্ট্রের এআই চিপ ও কম্পিউটিং শক্তির সঙ্গে সৌদি আরবের চাহিদা মিলিয়ে বড় ধরনের অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হয়েছে। এ সময় তিনি সাফ জানিয়ে দেন, যুক্তরাষ্ট্রকে খুশি করতে ভুয়া প্রতিশ্রুতি দিচ্ছেন না তিনি। সৌদি আরবে কম্পিউটিং শক্তির ব্যাপক চাহিদা রয়েছে এবং আমাদের চাহিদা পূরণের জন্য স্বল্প মেয়াদে প্রায় $50 বিলিয়ন খরচ করব। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে চুক্তি হবে তা নিয়ে দীর্ঘমেয়াদে $100 বিলিয়ন বিনিয়োগের সুযোগ থাকবে। এটি সৌদি আরবের চাহিদার সঙ্গে খাপ খায় এবং বিনিয়োগ কৌশলের সঙ্গে মানানসই। এই বৈঠকের পর 2 দেশের সম্পর্কের নতুন এক অধ্যায় শুরু হবে বলে আশ্বস্ত করেছেন সালমান। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উত্তপ্ত প্রশ্ন ওঠে। এ সময় সৌদি যুবরাজের পক্ষ নিয়ে ট্রাম্প দাবি করেন, মোহাম্মদ বিন সালমান এই হত্যাকাণ্ড সম্পর্কে কিছুই জানতেন না, বরং খাশোগিকে অনেকের অপছন্দের ব্যক্তি বলেও উল্লেখ করেন তিনি। এ বিষয়ে এমবিএস জানান, কারো জীবন বিনা কারণে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক এবং এই হত্যাকাণ্ডকে একটি বড় ভুল হিসেবেও আখ্যা দেন তিনি। এছাড়া সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রেসিডেন্ট ট্রাম্পকে জানান, ফিলিস্তিন ইস্যুতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান হলেই কেবল রিয়াদ আব্রাহাম চুক্তির অংশ হবে। এছাড়া গাজার পুনর্নির্মাণে সহায়তার আশ্বাস দেন তিনি। যদিও সাংবাদিকদের ট্রাম্প জানান, তিনি ইসরায়েল সৌদি আরবের স্বাভাবিক সম্পর্ক স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন এবং সৌদি যুবরাজের প্রতিক্রিয়া ইতিবাচক ছিল।
পশ্চিম তীরের তুলকারেমে ইসরায়েলি বাহিনীর নিয়মিত অভিযানের নামে বাড়িঘর ভাঙচুর ও অবরোধের বিরুদ্ধে স্থানীয় ফিলিস্তিনিরা বিক্ষোভ করেন। মঙ্গলবার সেই বিক্ষোভের ভিডিও ধারণ করছিলেন আল জাজিরার চিত্র সাংবাদিক ফাদি ইয়াসমিন। এ সময় তার দুপায়ে গুলি করে নেতানিয়াহু বাহিনী। গাজায় যুদ্ধবিরতির যেন পরোয়াই করছে না দখলদার ইসরায়েল। স্থানীয় সময় মঙ্গলবার সাময়িক যুদ্ধবিরতির অধীনে গাজায় ইসরায়েলি নিয়ন্ত্রিত অঞ্চল ও ফিলিস্তিনিদের চলাচল অনুমোদিত চিহ্নিত করা ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে আরও 2 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। তবে মানবাধিকার সংগঠনগুলোর দাবি, ফিলিস্তিনিরা ওই লাইন স্পর্শ না করলেও নিয়মিত গুলির মুখে পড়ছে। এদিকে মঙ্গলবার পশ্চিম তীরে একজন ইসরায়েলি নাগরিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এছাড়া বেশ কয়েকজন ইসরায়েলি আহত হন। এই ঘটনার ক্ষোভ জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু জানান, যে কোনো মূল্যে হামাসকে নিরস্ত্র করা হবে। আজ আমরা আরও একটি ফিলিস্তিনি সন্ত্রাসী হামলার মুখোমুখি হয়েছে এবং আমরা সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে চাই। তবে এর আগে হামাসকে নিরস্ত্র করা হবে এবং উপত্যকাটিতে যেন আর কখনো বড় ধরনের হুমকি সৃষ্টি হতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব 13-0 ভোটে পাশ হলেও হামাস সহ গাজার বিভিন্ন গোষ্ঠীর দাবি, আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী গাজায় মোতায়েন করা মানে অভ্যন্তরীণ শাসনে বাইরের অভিভাবকত্ব চাপিয়ে দেয়া। এতে ফিলিস্তিনিদের অধিকার ক্ষুণ্ণ করা হবে। তাদের অভিযোগ, ইসরায়েলি বাহিনীর হামলা, পশ্চিম তীরে প্রতিদিনের সহিংসতা ও দখলদারির মূল কারণগুলো প্রস্তাবে উপেক্ষিত হয়েছে। প্রস্তাব নিয়ে চীনের অবস্থানও পরিষ্কার হয়েছে। ফিলিস্তিনের শাসন ব্যবস্থা ফিলিস্তিনিদেরই করতে হবে বলে দেশটির পাশে দাঁড়িয়েছে চীন। যদিও ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী এই প্রস্তাবটিকে দীর্ঘ শান্তিপথের প্রথম সোপান হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, রাষ্ট্রের সংস্কারের প্রসঙ্গ পরে সামলানো যাবে। গাজা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে উপত্যকাটিতে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন, পুনর্গঠন এবং ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণের বিশ্বাসযোগ্য পথ। তবে এই শব্দগুলো সরানোর জন্য লবিং করলেও ব্যর্থ হয়েছে ইসরায়েল। আর এই প্রস্তাব পাশ হওয়ায় তেল আবিবের রাজনৈতিক মহলে চরম প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জায়নবাদী দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির এটাকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার চক্রান্ত বলে দাবি করেছেন। এরই জেরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের শীর্ষস্থানীয় নেতাদের হত্যার হুমকি দিলেন কট্টরপন্থী এই নেতা। তার দাবি, ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেতারা সন্ত্রাসী। জাতিসংঘ যদি ভোটে ফিলিস্তিন রাষ্ট্রকে এগিয়ে দেয়, তবে এসব কর্মকর্তাকে বেছে বেছে হত্যা করার অনুমোদন দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। জেরুজালেম পোস্ট সহ বেশ কয়েকটি ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, বেন গভির মাহমুদ আব্বাসকে গ্রেপ্তার করে কেটজিয়ট কারাগারের একক কক্ষে পাঠানোর কথাও বলেছেন। তার এমন মন্তব্যকে মধ্যপ্রাচ্যে নতুন করে উস্কানি হিসেবে দেখা হচ্ছে। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় বেন গভিরের বক্তব্যকে কৌশলগত উস্কানি বলে নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাকে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে তারা। ফিলিস্তিনি প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, এ ধরনের বক্তব্যের দায় ইসরায়েলি সরকারকেই নিতে হবে। যদিও ফিলিস্তিনি কর্তৃপক্ষ এখনও ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সমন্বয় চালিয়ে যাচ্ছে, তবে ইসরায়েল তাদের কোনোভাবেই রাষ্ট্র পরিচালনার ক্ষমতা দিতে রাজি নয়। এদিকে বেন গভির দাবি করেছেন, ফিলিস্তিনি বলে কোনো জনগোষ্ঠী নেই এবং তাদেরকে আরব দেশ থেকে আসা এক অভিবাসী বলে উল্লেখ করেছেন। এমন বক্তব্য আন্তর্জাতিক বিশেষজ্ঞরা জাতিগত উস্কানি ও জাতিগত নিধনের ধারণার সঙ্গে মিলিয়ে দেখছেন। ইসরায়েলের ক্ষমতাসীন জোট থেকে শুরু করে বিরোধী দলগুলো পর্যন্ত সবাই ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধিতায় একই জায়গায় দাঁড়িয়ে আছে। অধিকৃত পশ্চিম তীরকে কার্যত ইসরায়েলি ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়াও দ্রুত চলছে। গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ক্ষমতায় ফেরানোর ব্যাপারেও কঠোর আপত্তি রয়েছে তেল আবিবের। এর মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানের লক্ষ্যে এবং বন্দি বিনিময়ের প্রচেষ্টা এগিয়ে নিতে তুরস্কে এক শান্তি আলোচনায় অংশ নেবেন। মঙ্গলবার এক বিবৃতিতে জেলেনস্কি জানান, তিনি বুধবার কয়েকটি বৈঠক করবেন। যদিও তিনি তুরস্কের কোন শহরে যাবেন বা কাদের সঙ্গে বৈঠক করবেন সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এ বৈঠকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ নিশ্চিত করেছেন, বুধবারের শান্তি আলোচনায় রাশিয়া উপস্থিত থাকবে না। মস্কোর অভিযোগ, কিয়েভ এখনো আগের শান্তি আলোচনায় উত্থাপিত প্রস্তাবের জবাব দেয়নি। পেসকভ জানান, ইস্তাম্বুলে কি আলোচনা হবে রাশিয়া বাইরে বসেই তা পর্যবেক্ষণ করবে। এ সময় ইউক্রেনকে 100টি রাফায়েল যুদ্ধ বিমান দেয়ায় ফ্রান্সকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বলেন, ভবিষ্যতে প্যারিস তাদের এমন সিদ্ধান্তের জন্য অনুশোচনা করবে।
রুশ ড্রোনের অনুপ্রবেশে ন্যাটো সীমান্ত জুড়ে তৈরি হওয়া দুর্বলতা এবার নতুন প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ঢাকার চেষ্টা করছে পোল্যান্ড ও রোমানিয়া। ক্ষুদ্র আকৃতির হলেও মার্কিন মেরোপোস সিস্টেম আকাশে ঢুকে পড়া ড্রোন শনাক্ত করে ধ্বংস করতে পারবে অনায়াসে। ন্যাটোর দাবি পূর্ব সীমান্ত এতটাই সুরক্ষিত করা হবে যাতে রাশিয়া কখনোই আগ্রাসনের কথা ভাবতে না পারে।